যেখানে প্রেম নিষিদ্ধ। ইশরাত জাহান চেরিন, পর্ব 20। রাতের শুটিংয়ের ক্লান্তিতে পুরো ইউনিট যখন ঝিমিয়ে পড়েছে, তখন খাবারের টেবিলে প্রাণের আচরণ সবার চোখে কপালে তুলে দিল। সেটের সবাই জানে ডিরেক্টর প্রাণের মানেই এক আগ্নেয়গিরি। ভুল হলে কাউকে ছেড়ে কথা বলে না। কিন্তু ডিনার ব্রেকে সবাই যখন লাইন ধরে খাবার নিচ্ছে, প্রাণ হঠাৎ সবাইকে অবাক করে দিয়ে নিজেই প্রত্যাশার প্লেট নিয়ে এগিয়ে এলো। প্রাণ খুব শান্ত গলায় বলল, সবাইকে খেয়াল করেছেন প্রত্যাশা গত 6 ঘন্টা ধরে টানা শট দিয়েছে? ওর জন্য আলাদা করে টেবিলের এই দিকটায় বসার জায়গা করে দিন। ভিড়ের মধ্যে ও খেতে পারবে না। ইউনিটের একজন একে অপরের দিকে তাকাচ্ছে। যে ডিরেক্টর সামান্য দেরি হলে চিৎকার করে সেট মাথায় তোলে, সে আজ নায়িকার জন্য বসার জায়গা ঠিক করছে। প্রত্যাশা একটু ইতস্তত করে বলল, আমি সবার সাথেই খেতে পারতাম প্রাণ ভাইয়া, আমি তোমার ভাই নই। আচ্ছা, তো একেই ডাকো। তো ওকেই ডাকো না, এমনিতেই আবার একটা বোন আছে। আমি ওকে কথা দিয়েছি, সে ছাড়া পৃথিবীর কেউ আমাকে ভাইয়া বলে রাখতে পারবে না। বসো, তুমি ওখানে গিয়ে বসো। প্রাণ প্রোডাকশন বয়কে ডেকে বলল, শোনো, ওর খাবারে লঙ্কার ঝাল যেন কম থাকে, আর লেবুটা কেটে দিয়েছো তো? সবাই যখন জটলা পাকিয়ে নিজেদের খাবার নিতে ব্যস্ত, প্রাণ দেখলো ইউনিটের দ্বিতীয় হিরো আরিয়ান একটা প্লেট নিয়ে হাসতে হাসতে প্রত্যাশার দিকে এগিয়ে যাচ্ছে। আরিয়ানের হাতে একটা গোলাপ, সম্ভবত পরবর্তী সিনের প্রপ, কিন্তু সেটা প্রত্যাশার চুলে গোজানোর চেষ্টা করছে। প্রাণের চোয়াল শক্ত হয়ে গেল। সে দ্রুত পায়ে ওদের মাঝখানে গিয়ে দাঁড়ালো। আরিয়ান প্রপোজ নিয়ে ইয়ার্কি করা আমার পছন্দ না। নিজের প্লেট নিয়ে ওপাশে গিয়ে বসো। আরিয়ান থতমত খেয়ে চলে গেল। প্রাণ নিজের প্রত্যাশার পাশে বসলো। সবাই দেখলো প্রাণ কথা বলছে খুব কম, কিন্তু ওর পুরো মনোযোগ প্রত্যাশার দিকে। প্রত্যাশা যখন গ্লাস থেকে পানি খেতে যাবে, প্রাণ আগেই গ্লাসের তলায় পানিটুকু টিস্যু দিয়ে মুছে ওর হাতে তুলে দিল, যাতে ওর কাপড়ে জল না পড়ে। ইউনিটের একজন কস্টিউম ডিজাইনার ফিসফিস করে পাশে থাকা মেকআপ ম্যানকে বলল, ডিরেক্টর সাহেবের কি আজ সূর্য পশ্চিমে উঠেছে? উনি নিজে হাতে গ্লাস মুছে দিচ্ছেন। মেকআপ ম্যান উত্তর দিল, চুপ কর ভাই, ডিরেক্টর সাহেব যা রাগী, কিছু বলতে গেলে কাল থেকে আজ থাকবে না। কিন্তু মানতেই হবে, ম্যাডামের প্রতি ওনার কেয়ারটা কিন্তু একদম জেন্টলম্যানের মতো। প্রাণ সবার অবাক হওয়ার চাহনি টের পাচ্ছিল, কিন্তু ও পাত্তাই দিল না। ও কেবল প্রত্যাশার দিকে তাকিয়ে আলতো করে বলল, মাছটা ভালো করে খাও, কাটা আছে, সাবধানে। আমি বেছে দেব? আমার না মাছের কাটা বাছার শখ। মানেটা কারো শখ মাছ ধরা, কারো মাছ খাওয়া, আর কারো কাটা বাছা। খাবার শেষ করে শুটিংয়ে ফ্লোরে ফিরতেই প্রাণের সেই রাগী ডিরেক্টর ইমেজ আবার ফিরে এলো, কিন্তু প্রত্যাশার বেলায় সেটা বদলে গেল এক অদ্ভুত মায়ায়। সিনের দাবি অনুযায়ী প্রত্যাশাকে সিঁড়ি দিয়ে দৌড়ে নামতে হয়। প্রাণ নিজে গিয়ে সিঁড়ির প্রতিটা ধাপ চেক করলো। প্রাণ ক্রুরদের দিকে তাকিয়ে গর্জন করে বলল, এই জায়গাটা তো পিচ্ছিল কেন? এখনই মুছে শুকনো করো। যদি কোনো দুর্ঘটনা ঘটে আমি কাউকে আস্ত রাখবো না। পরিবেশ নিমিষেই থমথমে হয়ে গেল। কাজ শেষ হলো। প্রাণ প্রত্যাশার কাছে গিয়ে খুব নিচু গলায় বলল, একটু সাবধানে নামবে, আমি লেন্সের পেছনে আছি, ঘাবড়াবে না। বেচারা প্রত্যাশা পড়ে গেল বিপাকে। এই কেমন জ্বালায় পড়েছে সে। কিছুক্ষণের মধ্যেই শুটিং শুরু হয়ে গেল। প্রত্যাশা দৌড়ে নামার সময় সিনের প্রয়োজনে হোঁচট খাওয়ার অভিনয় করার কথা ছিল, কিন্তু ও সত্যি সত্যিই কিছুটা ভারসাম্য হারালো। শট হওয়ার আগেই প্রাণ ক্যামেরা ছেড়ে দৌড়ে গিয়ে ওকে ধরে ফেললো। প্রাণ উদ্বিগ্ন গলায় বলল, পাগল নাকি? আমি বলেছিলাম না সাবধানে থাকতে? সবার সামনে ডিরেক্টর থেকে একজন প্রেমিকের ব্যাকুলতা ওর চোখে মুখে ফুটে উঠল। ইউনিট মেম্বাররা বুঝতে পারলো এই রাগী মানুষটার ভেতরে একটা নরম হৃদয় শুধু একজনের জন্যই বরাদ্দ। প্রত্যাশা ধীরে ধীরে নিজেকে সামলে নিয়ে বলল, আমি ঠিক আছি, শট কি ওকে? প্রাণ দ্রুত নিজের হাত সরিয়ে নিল। ওর কানে তখনও লাল আভা। ও আবার গম্ভীর হয়ে মনিটরের দিকে ফিরে গেল। শট ওকে। পাশ থেকে সহকারী ডিরেক্টর হঠাৎ বলল, মনে আছে প্রাণ, এই সিনে তুমি মারা যাবে, মনে আছে তো? আরিয়ান ছেলেটা শেষে প্রত্যাশার নায়ক হবে। এই ফালতু গল্প কে কোন ফালতু সিলেক্ট করেছে? মীর আবরিন প্রাণ তার
প্রাণ তার সহকারী ডিরেক্টরের দিকে তাকালো। লোকটা চুপ হতেই প্রাণ মনে মনে বলল, না না, প্রত্যাশার নায়ক হওয়ার যোগ্যতা কেবল আমার আছে। এই বলদা আরিয়ানের বাচ্চাকে যে করেই হোক সরাতেই হবে। একটু শুটিং শুরু হওয়ার কথা। আরিয়ান প্রত্যাশার হাত ধরে একটা রোমান্টিক ডায়লগ বলার প্র্যাকটিস করছিল। দূর থেকে দেখে প্রাণের মাথায় রক্ত চড়ে গেল। স্ক্রিপ্টে এই সিনটা ছিল যে প্রাণ মারা যাবে আর আরিয়ান প্রত্যাশাকে নিয়ে যাবে। প্রাণ রাগে নখ কামড়াচ্ছে। হঠাৎ প্রাণ তার সহকারীকে ডাকলো, আরিয়ান ড্রিঙ্কস রুমে পাঠাও। বলো এই ডিরেক্টর সাহেব স্পেশাল কিছু ইনস্ট্রাকশন দেবেন। আর শোনো, ওই ড্রিঙ্কসটা ওর টেবিলে রাখো। মিনিট 15 পর সেটে হইচই পড়ে গেল। আরিয়ান ড্রেসিং রুম থেকে টলতে টলতে বের হলো। ওর চোখ লাল, কথা জড়িয়ে যাচ্ছে। প্রাণ আগে থেকেই সেখানে দাঁড়িয়েছিল। সে সবার সামনে চিৎকার করলো, আরিয়ান, এ কী অবস্থা তোমার? নেশা করে সেটে এসেছো? আমার সেটের ডিসিপ্লিন সবার আগে। আরিয়ান, স্যার, আমি তো শুধু ওই জুসটা খেলাম। আর আপনি? প্রাণ কথা কেড়ে নিয়ে বলল, শাট আপ। আমার ওপর দোষ দিচ্ছ? এই মাতাল ছেলেকে দিয়ে আমার আর সিনেমার এন্ডিং নষ্ট করতে দেব না। প্রোডাকশন, এখনই একে বের করে দাও। আর কোনো দিন যেন আমার আশেপাশে একে না দেখি। আরিয়ান ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হলো। সেটের সবাই স্তব্ধ। প্রত্যাশা অবাক হয়ে তাকিয়ে আছে। সে জানে আরিয়ান ছেলেটা অমন নয়, কিন্তু প্রাণের রাগের সামনে কথা বলার সাহস কারণ নেই। সেটে অদ্ভুত এক থমথমে পরিবেশ। প্রত্যাশা এগিয়ে এলো প্রাণের কাছে। শুনুন, আরিয়ান তো চলে গেল, এখন আমাদের ক্লাইম্যাক্স সিনটা কি হবে? নায়ক ছাড়া তো শুটিং সম্ভব নয়। প্রাণ খুব স্থিরভাবে প্রত্যাশার দিকে এগিয়ে এলো। ওর চোখে এখন এক অদ্ভুত বিজয়ের হাসি। সে আলতো করে প্রত্যাশার কপালে ঝুলে থাকা চুলগুলো সরিয়ে দিল। গল্প বদলে গেছে প্রত্যাশা। এই সিনটার রাইটার আমি, ডিরেক্টর আমি ঠিক করেছি নায়ক মরবে না। যে নায়ক তার ভালোবাসাকে একা ফেলে চলে যায় সে আসলে নায়কই না। মানে মানে এখন থেকে এই সিনেমার একমাত্র নায়ক আমি। স্ক্রিপ্ট চেঞ্জ। নায়ক ফিরে আসবে আর তার অধিকার ছিনিয়ে নেবে। ক্যামেরা রেডি করো। শুটিং শুরু হলো। সিনেমার দাবি অনুযায়ী প্রত্যাশা কাঁদছিল। প্রাণ নায়ক রূপে অন্ধকার থেকে হেঁটে এসে প্রত্যাশাকে দুই হাতে জড়িয়ে ধরল। এটা আর অভিনয় রইল না। প্রাণের শরীরের প্রতিটি পেশি বলছিল সে প্রত্যাশাকে ছাড়বে না। প্রাণ প্রত্যাশার কানে ফিসফিস করে বলল, আরিয়ান বা অন্য কেউ কোনো দিন তোমার নায়ক হতে পারবে না। তোমার স্ক্রিপ্ট আমি লিখি, আর সেখানে তোমার পাশে শুধু আমার নামটাই থাকবে, বুঝেছ? তার মানে সব কিছুতেই মানে খুঁজো কেন? আমি তো সিনেমার কথা বলছিলাম। ও, প্রত্যাশার প্রাণের বুকের ধুকপোকানি শুনতে পাচ্ছিল। ডিরেক্টর প্রাণের আড়ালে থাকা এই হিংস্র আর প্রেমিক প্রাণকে দেখে সে আজ প্রথম শিউরে উঠল। প্রত্যাশা কিছু ভাবার আগে ক্যামেরা রোল, অ্যাকশন। রাত তখন নিঝুম। আমবাগানের ঝোপের আড়ালে মশার কামড় সহ্য করে প্রায় আধ ঘন্টা ধরে মূর্তির মতো দাঁড়িয়ে আছে স্বাধীন। তার অস্থিরতার এক চরমে। ঠিক তখনই অন্ধকারের বুক ছিঁড়ে ছায়ার মতো কেউ একজন এগিয়ে এলো। সাজ যখন স্বাধীনের সামনে এসে দাঁড়ালো, তার হাঁটার ভঙ্গিটা তখন কেমন জানি। শরীরটা একটু সামনের দিকে ঝুঁকে আছে। তার মুখটা ব্যথায় কুকড়ে ছোট হয়ে গেছে। স্বাধীন ব্যাকুল হয়ে এগিয়ে এসে ফিসফিস করলো, এত দেরি করলে যে? আমি তো ভেবেছিলাম আজ আর আমাদের দেখা করা হবে না। সাজ একটু দীর্ঘশ্বাস ফেলে কোমরে হাত দিয়ে কোনো রকম দাঁড়িয়ে বলল। তার চোখ তখন আগুন জ্বলছে। রাগে গড়গড় করতে করতে এসে বলল, আর বলো না, ওই আরজান ভাইটা না মানুষ না, আস্ত একটা কষাই। একটানা 3 ঘন্টা ধরে তার শরীরে ম্যাসাজ করিয়ে ছাড়লো আমাকে। হাত আর কোমরের 12টা বেজে গেছে। লোকটা কি নিজেকে নবাব সিরাজউদ্দৌলা ভাবে নাকি? রাক্ষস একটা। স্বাধীন হকচকিয়ে গেল। 3 ঘন্টা ম্যাসাজ? বলো কি? হ্যাঁ, শাস্তি দিচ্ছিল আমাকে। বাড়ির সবাই পাপ করেছে, তার শাস্তি দিল আমাকে। সেই অপরাধ আজ এই জুলুম। উফ, আমার হাড়গোড় সব আগলা হয়ে গেছে স্বাধীন। লোকটা ঘুমানোর পর আমি চোরের মতো পালিয়েছি। আমার মেরুদণ্ডটা বোধহয় আজ সোজা হবে না। বলতে বলতে সাজ একটু সামলে নিল। স্বাধীনের খুব কাছে সরে এসে তার চোখের দিকে তাকালো। চাঁদের আলো গাছের পাতার ফাঁকে এসে সাজের মুখে এক মায়াবী আভা তৈরি করছে।
ব্যথার চেয়েও এখন তার মন ভেদ করে আকাঙ্ক্ষা বেশি কাজ করছে। আজ সে স্বাধীনকে পটানোর মিশনে নেমেছে। ভাই তাকে কষ্ট দিয়েছে ঠিকই, কিন্তু সেই কষ্টের বদলায় সে আজ স্বাধীনের ভালোবাসা দিয়ে উসুল করবে। সাজ একটু নুয়ে পড়া ভান করলেও স্বাধীনের বুকের ওপর আলতো করে হাত রাখলো। আদুরে গলায় বলল, স্বাধীন, আমার কোমরটা ব্যথা করছে গো, একটু ধরবে আমাকে? স্বাধীন অপ্রস্তুত হয়ে সাজের কোমর জড়িয়ে ধরল। ঠিক সেই মুহূর্তে সাজ তার দুই হাত স্বাধীনের ঘাড়ের পেছনে পেঁচিয়ে ধরল। তার চোখের চাহনি এখন এক রাগ নেই, বরং আছে এক তীব্র এবং আমন্ত্রণ। সে ফিসফিস করে বলল, ভাইয়া তো আমার সব শক্তি কেড়ে নিয়েছে, এখন তুমি আমায় একটু শক্তি দাও না। সাজের ওষ্ঠাধর তখন স্বাধীনের ঠোঁটের খুব কাছে। স্বাধীন যখন হৃৎপিণ্ডের ধুকপুকানি শুনতে পাচ্ছে, সাজ তার জীবনের প্রথম রিওয়ার্ড নিশ্চিত করার জন্য চোখজোড়া বন্ধ করেছে। ঠিক তখনই সেই রোমান্টিক আবহ চুরমার হয়ে গেল। সাজ একটা কোমরের ব্যথা কি করে মালিশে সাজ, তোর কোমরের ব্যথা কি তবে মালিশে কমেনি? দেখি, এবার আমি না হয় একটু থেরাপি দিই। একটি বজ্র কণ্ঠস্বর তার কানে এসে ঠেকল। চারপাশে দেখল কেউ নেই। এই আরজান ভাইয়ের কারণে এখন তার ভুলভাল শুনে। হঠাৎ এক তীব্র টর্চের আলো তাদের ওপর আশ্রে পড়ল। আরভিদ ভাই! আরজান ভাইয়ের ঘুম ভাঙলেও কিনা আরভিদ যে আগে তককে ছিল সেটা ওরা করেও বুঝতে পারেনি। আরভিদ টর্চের আলোটা সাজের মুখের ওপর স্থির রেখে শান্ত শীতল গলায় বলল, বাহ, আরজান ভাই থকে দিয়ে মাসাজ করিয়েছে বলে তোর খুব কষ্ট হচ্ছে, তাই না? তাই কষ্ট লাভ করতে মাঝরাতে এই বাগানে পেন কিলার নিতে এসেছিস? আর এই ছেলে কে তুই? তোর কি রাতকানা রোগ হয়েছে? এই বেঁকে যাওয়া মেয়েটাকে নিয়ে তুই কোন স্বর্গে যাওয়ার পরিকল্পনা করছিস? সাজের মুখটা মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল। সে তোতলাতে বলল, না মানে ভাইয়া, আমি জাস্ট একটু ফ্রেশ বাতাস খেতে আসছিলাম। ফ্রেশ বাতাস না বিষাক্ত বাতাস সেটা ঘরে চললে বুঝবি। আরভিদ স্বাধীনের দিকে এগিয়ে এসে তার কলারটা হালকা করে টেনে ধরল। তোর সাথে হিসাবটা পরে করছি। আর সাজ, তুই এখন ল্যাংচাতে ঘরে যা। কাল সকালে আরজান ভাই জানলে তোর কোমরের যেটুকু হাড় আস্ত আছে সেটুকু আর থাকবে না। সাজের মনে হলো তার হৃৎপিণ্ডটা বুঝিয়ে এই মুহূর্তের জন্য থমকে গেছে। টর্চের তীব্র আলোয় চারপাশটা শ্বেতশুভ্র দেখাচ্ছে। স্বাধীন তখন ভয়ে আড়ষ্ট হয়ে গেছে, আর সাজের কোমরের ব্যথাটা যেন আরও কয়েক গুণ বেড়ে গেছে। সাজ তৎক্ষণাৎ বলল, আরে বাবা, এসব কি বলছো? এটা তো ডেলিভারি ম্যান। কি? তো পার্সেল কই? খেয়ে ফেলেছি। চকলেট অর্ডার দিয়েছিলাম। আরভিদ ভ্রু কুঁচকে এক পা এগিয়ে এলো। বলিস কি? আজকাল ডেলিভারি ম্যানরা কি ডেলিভারি দেওয়ার আগে কাস্টমারকে এভাবে জড়িয়ে ধরে অক্সিজেন দেয়? আর এই রাতে 2টোর সময় কোন কোম্পানি ডেলিভারি পাঠায় রে? স্বাধীন দেখলো অবস্থা বেগতিক। আরভিদ ভাইয়ের হাতের টর্চটা যেভাবে লাঠির মতো দুলছে, হাতের পিঠের চামড়া আস্ত থাকবে বলে মনে হচ্ছে না। সে কোনো কথা না বলে অন্ধকারে দেখে দিল এক দৌড়। পাঁচিল টপকে উধাও হয়ে গেল। সাজ বিড়বিড় করে বলল, দেখলে ভাইয়া, কত বড় বিয়াদব! ডেলিভারি দিয়ে থ্যাংক ইউ বলার সুযোগও দিল না, পালিয়ে গেল। আরভিদ এবার গম্ভীর হয়ে টর্চটা সাজের চোখের সামনে ধরল। নাটক বন্ধ কর সাজ, এই পোলার নাম স্বাধীন না? আমি সব জানি, তুই দাঁড়া, আমি এক্ষুনি আরজানকে ভাইকে ডেকে তুলছি। 3 ঘন্টা মাসাজ করেও তোর শিক্ষা হয়নি। এখন উনি এসে তোকে আজীবনের জন্য ফিজিওথেরাপি দেবেন। আরজান ভাইয়ের নাম শুনতেই সাজের কলিজা শুকিয়ে কাট। সে জানে আরজান ভাই জানলে আজ রক্ষা নেই। সে ধপ করে অভিযানে আরভিদের পায়ের কাছে বসে পড়ল। কোমরের ব্যথায় নাক মুখ কুচকে গেলেও সে আরভিদের পা দুটো শক্ত করে জড়িয়ে ধরল। ওরে আমার কলিজার ভাই রে, দোহাই লাগে তোমার, আরজান ভাইকে কিচ্ছু বলো না। ওই রাক্ষসটা জানলে আমাকে আস্ত কবর দিয়ে দেবে। তুমি যা বলবে আমি তাই করব। কাল থেকে তোমার সব কাজ করে দিব, তোমার সব সিক্রেট ভাবির কাছে গোপন রাখবো। প্লিজ ভাইয়া, এবার বাঁচাও। আরভিদ পা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে বলল, ছাড় বলছি। তুই তো দেখি পা না ধরলে ছাড়বি না। না, ছাড়বো না। তুমি আগে কথা দাও, আরজান ভাইকে বলবে না। সাজ তখন প্রায় কান্নাকাটি জুড়ে দিয়েছে।
তুমি যা শর্ত দেবে আমি সব শর্ত মেনে দেব। তোমার জুতো পালিশ থেকে শুরু করে বিকেলের নাস্তা বানানো সব আমার দায়িত্ব। শুধু ভাইয়াকে জাগিয়েও না। আরবিদ কিছুক্ষণ চুপ করে থেকে একটা লম্বা দীর্ঘশ্বাস ফেলল, তারপর ফিসফিস করে বলল, ঠিক আছে, শর্ত একটাই, কাল থেকে আগামী 1 মাস আমি যা বলবো সব শুনতে হবে। রাজি? শ্বাস তখন আকাশের চাঁদ হাতে পেয়েছে এমন সে চটজলদি বলল, রাজি। 1 মাস কেন, 2 মাস করব, শুধু ওই যমরাজকে ডেকো না। আরবিদ টর্চ নিভিয়ে দিল। চল এবার ঘরে। আর মনে রাখিস, ডেলিভারি ম্যান যদি আর কোনো দিন বাগানে আসে তবে কিন্তু পার্সেলটা আমি নিজেই রিসিভ করব। সাজ কোনো মতে কোমর চেপে ধরে আরবিদের পেছন পেছন পা টিপে টিপে ঘরের দিকে গেলো। মনে মনে নিজেকে গালি দিল, আজ চুমু তো দূরে থাক, নিজের জীবনটাই বন্ধক দিয়ে আসতে হলো। ওফ। তারা যাওয়ার আগে বাড়ির প্রধান ফটক দিয়ে হঠাৎ একজোড়া হেডলাইটের তীব্র আলো বাগানটাকে দিনের মতো উজ্জ্বল করে দিল। একটা কালো রঙের সেডান গাড়ি টায়ার ঘষে পার্টিকোর সামনে এসে থামলো। আরবিদ আর সাজ দুজনেই যেন জমে গেল। এই অসময়ে বাড়িতে গাড়ি ঢোকার কথা নয়। গাড়ির দরজা খুলে এসে ব্যক্তিটি বেরিয়ে এলো। তাকে দেখে আরবিদের চোখ ছানা পড়া। সে আর কেউ নয়, আরবিদের যমজ ভাই, তাদের ভাই আবরাজ। কিন্তু সে একা নয়। গাড়ির ওপাশ দিয়ে নেমে এলো দীর্ঘাঙ্গী এক তরুণী। ঘোমটা না থাকলেও তার পরনে দামি জামদানি বলে দিচ্ছে মেয়েটি কোনো সাধারণ অতিথি নয়। আরবিদ টর্চের আলোটা সরাসরি আবরাজের মুখের ওপর ফেলে হতবাক গলায় বলল, আবরাজ, তুই এত রাত 2:30টার সময় বাড়িতে আপদ নিয়ে হাজির হলি কোথা থেকে? আবরাজ হাত দিয়ে টর্চের আলোটা আড়াল করে রুক্ষ গলায় চেঁচিয়ে বলল, আলোটা সরা হারামজাদা, চোখ ধাঁধিয়ে যাচ্ছে। সাজের কোমর ব্যথা যেন ম্যাজিকের মতো উধাও হয়ে গেল। তার রোমান্টিক মন তখন উত্তেজনায় টকবক করছে। স্বাধীনকে আজ চুমু খাওয়া হয়নি ঠিকই, কিন্তু বড় ভাইয়ের এই কীর্তি দেখে তার মনে নতুন আশার আলো জ্বলে উঠল। সে একটু এগিয়ে এসে ফিসফিস করে বলল, ভাইয়া, এই সুন্দরীটা কে? এত রাতে কোথা থেকে তুলে আনলে? আরবিদ এতক্ষণে একটু সামলে নিয়ে বিদ্রুপের সুরে বলল, আরে বাহ, ছোটরা বাগানে ডেলিভারি ম্যানের সাথে দেখা করে, আর বড়রা দেখি সরাসরি হোম ডেলিভারি নিয়ে আসে। আরবাজ, দেশে কি হোটেল রুম সব বুকড ছিল, নাকি মীর বাড়ির কর্তাদের ভয় পাওয়ার জন্য এই চিজটাকে একেবারে সোজা ড্রয়িং রুমে নিয়ে যাওয়ার ইচ্ছা? আরবাজ বরাবরই ঠোটকাটা আর বদমেজাজি। সে একটা খ্যাকানি দিয়ে বলল, মুখ সামলে কথা বলবি আরবিদ। ছোট আছিস, ছোটোর মতো থাক। বেশি পকপক করলে এক চড়ে দাঁত পেটে ঢুকিয়ে দেব। তরুণী তখন আবরাজের পেছনে এসে দাঁড়িয়েছে। সাজের কৌতূহলে এখন আকাশ জন্মে। সে হুট করে বলে বসলো, আরে ভাইয়া, তুমি কি? আবরাজ পকেট থেকে সিগারেটের প্যাকেটটা বের করতে করতে স্বাভাবিক এবং গালমন্দ মেশানো গলায় ঘোষণা করলো, বেশি আবল তাবল বকিস না। তোরা যখন এখানে চোর পুলিশ খেলছিলি তখন আমি ওই আপদটাকে ঘাড়ে নিয়ে ফিরছি। শোন, এটা আমার সদ্য বিয়ে করা দুশ্মন, মানে আমার বৈধ বউ। কাজী অফিসে সাইন করে সোজা নিয়ে এসেছি, তাও 20 টাকা কাবিনও করে দিয়েছি। এখন রাস্তা ছাড়। আরবিদ আর সাজ দুজনেই যেন আকাশ থেকে পড়ল। আরবিদ ভাই চিৎকার করে উঠল, ভাই, বিয়ে করেছিস মানে? সাজ ঢোক গিলে আবার জিজ্ঞাসা করলো, কি হয় এটা তোমার? আবরাজ ধোয়া ছেড়ে অবজ্ঞার হাসি হেসে বলল, আমার বউ, তোর ভাবি। কি? চলবে। কেমন হয়েছে পর্বটি জানাতে ভুলবেন না কিন্তু, এবং এর পরপর কয়েকটি পর্ব দিব ভাবছি। আপনাদের রেসপন্স অনুযায়ী পর্বগুলো আসবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।